সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিন। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথেই রয়েছেন অধ্যাপক ডাক্তার এম.এ. রশিদ, অধ্যাপক কার্ডিওলজি ও উপদেষ্টা কার্ডিয়াক প্রকল্পসমূহ বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবেন। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। ভালো। স্যার, আজকে বিশ্ব হার্ট দিবস। তো আজকে তো সারা দিন ব্যাপী বিশ্বব্যাপী এই যে আমাদের হৃদয়ের যত্নের জন্য এই সচেতনতামূলক এই দিবসটি প্রতিপালিত হয়, এর একটি প্রতিপাদ্য বিষয় রয়েছে। প্রথমেই স্যার আপনার কাছে সেই বিষয়ে জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। আজকে 29শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। সারা পৃথিবীতে এই দিবসটি পালিত। এটা গুরুত্ব হচ্ছে যে হার্ট ডিজিজে এটা একটা সাইলেন্ট কিলার, মানে পৃথিবীতে যত মৃত্যু হয় তার প্রায় দেখা যাচ্ছে যে 33%, এটা 1/3 মৃত্যুই কিন্তু হার্ট বা কার্ডিওভাস্কুলার ডিজিজে হয়ে থাকে। এবং এই 1/3 মৃত্যুর ভিতরে আবার 70% মৃত্যু হয় একেবারে করোনার ডিজিজ, মানে যেটাকে হার্ট অ্যাটাক বলে। যার জন্য এটার গুরুত্ব অপরিসীম। এটা 1999 সালে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যৌথভাবে এই দিবসটি পালনের সিদ্ধান্ত হয় যে এই মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি এবং এই ঘাতক ব্যাধি সম্পর্কে মানুষকে অ্যাওয়ার করা এবং কিভাবে এটার প্রভাব, এর বিস্তার, এর প্রতিরোধ করা যায়। এই জন্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ ফেডারেশনের সাথে যৌথভাবে এই দিনটি সারা পৃথিবীতে পালন করা হয়। এবং উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে অ্যাওয়ার করা এবং এই যে মরণ, যে ঘাতক ব্যাধি, এটার থেকে মানুষকে নিষ্কৃতি দেয়া। এবং কিভাবে এটা নিষ্কৃত হয় সেটার কিছু পদ্ধতিগত আছে, সেটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করলে আমরা পাবো। তবে এটা আজকে সারা বিশ্বে পালিত হচ্ছে, বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পালন হচ্ছে। সকালেও আমরা ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে আমরা এই দিনটা সেমিনারের মাধ্যমে মানুষকে অ্যাওয়ার করা, মানুষকে বিভিন্ন রকম মেসেজ দেওয়া, তারা কীভাবে সুস্থ থাকবে, বিশেষ করে হৃদরোগীদেরকে কীভাবে সুস্থ রাখা যায়, তাদের খাদ্যাভ্যাস কেমন হবে, তারা কেমন চলাচল করবে, কী খাবে, লাইফস্টাইল কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই আজকের যে প্রতিবদ্ধ বিষয় হচ্ছে যে ইউজ হার্ট ফর অ্যাকশান, অর্থাৎ জীবনের জন্যে একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এবং হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নেওয়া। অর্থাৎ এটা মানসিকভাবে যেটা হবে যে একটা লোককে যখন ভালো রাখতে হবে তাকে কীভাবে মোটিভেশন করা যায়, এই মোটিভেশন করার পিছনে যে হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন না, মানুষকে অন্তর দিয়ে বোঝাইতে হবে, তাকে ওইভাবে মনের ভিতরে মেসেজটাকে ঢোকাই দিতে হবে। অর্থাৎ এই যে হৃদয়, অর্থাৎ মন সুন্দর একটা জিনিস। আমরা যদি বলি যে হৃদয় কী জিনিস আর হৃদয় যন্ত্রটা কী, হৃদয় যন্ত্র হচ্ছে যেমন কম্পিউটারে হার্ডওয়্যার থাকে, তো হার্ডওয়্যার হচ্ছে যে হৃদয় যন্ত্র, আর হৃদয় হচ্ছে যে সফটওয়্যার, অর্থাৎ প্রোগ্রামিংগুলোর হব এখানে হয়। অর্থাৎ কীভাবে মানুষের মনের ভিতরে ঢুকে এই মেসেজগুলো পৌঁছানো যায়, এটাই কিন্তু আমরা মানুষকে সেইভাবেই তাদেরকে ওই রকম সেরকম অন্তর দিয়ে এই মেসেজগুলোকে মানুষের ভেতরে পৌঁছানো, যে তারা কিভাবে সুস্থ থাকবে, কিভাবে চলবে, কি খাবে, এই ঘাতক ব্যাধির থেকে আমরা যাতে নিষ্কৃতি পেতে পারি। এটাই আজকের দিবসের সবচেয়ে থিমগুলা এবং এইটাই হচ্ছে বিশেষত্ব। এটা ধরেন সারা পৃথিবীতে পালিত হচ্ছে, বিভিন্ন অর্গানাইজেশন পালন করছে নানাবিধভাবে সাধারণ লোকজনকে এগুলো জানানোর জন্যে। এবং এটা যদি আমরা এইটাকে সঠিকভাবে প্রতিপালন করতে পারি, 70% কিন্তু প্রিভেন্টেবল ডিজিজ। এটা এই হার্ট ডিজিজগুলো, যে করোনারি ডিজিজ, যেটা মানুষের একেবারে সাডেন ডেথ হয়, যেটার অকাল মৃত্যু হয়, এটা কিন্তু প্রিভেন্টেবল, 70%ই প্রিভেন্টেবল। 70% প্রিভেন্টেবল। স্যার, আমরা এই বিষয়ে আর কথা বলবো। আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন, তো আমরা দর্শকের ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। হ্যালো।
জি, আপনাকে দর্শক শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি মোহাম্মদ খাইল বাসার। জি, জি বলুন। আমি খাইল বাসার ক্যানিগঞ্জ থেকে বলছিলাম। জি বলুন। আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা, আমি গত 2023-এর 3 সেপ্টেম্বরে আমি আর কি হার্ট অ্যাটাক করছিলাম। আচ্ছা, আচ্ছা, এখন দেখা গেছে আমি নিয়মিত ওষুধ খাচ্ছি, কিন্তু ডাক্তার বলছে আমাকে এনজিওগ্রাম করতে, কিন্তু আমি এনজিওগ্রাম করতে ভয় পাচ্ছি। তো এখন নিয়মিত ওষুধ খাচ্ছি, এইভাবে এখন মোটামুটি আমার ব্যথা নাই, মোর শরীর ভালো আছে। আর আমি একজন টিচার, সেই দৃষ্টিকোণ থেকে এখন আমি এই ওষুধ খাই যাচ্ছি, কিন্তু এনজিওগ্রাম করতে চাচ্ছি না, ভয় পাচ্ছি। এখন এই মতো অবস্থা, স্যারের কাছে আমার পরামর্শ কি করতে পারি আমি? স্যার আপনার কোনো প্রশ্ন রয়েছে? শুনেন, আপনার প্রশ্ন আমি বুঝেছি। আপনার বয়স কত এখন? আমার বয়স এখন 50। আচ্ছা শুনেন, আপনার যদিও এখন সিমটম নাই, কিন্তু আপনার অ্যাঞ্জিওগ্রামটা লাগবে। 52 স্যার। হ্যাঁ, বয়স 50। ঠিক আছে, যে বয়সে হোক না কেন আপনার একটা অ্যাঞ্জিওগ্রাম লাগবে, এবং অ্যাঞ্জিওগ্রামে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এটা অনেক সিম্পল। এখন হাতে যেমন মানুষের স্যালাইন দেয়, হ্যাঁ, ওই স্যালাইন দেওয়ার মতোই আপনার শিরা দিয়ে আপনার স্যালাইন দেওয়ার মতনই জিনিস। এখানে অজ্ঞানও করা হয় না, ভেরি সিম্পল প্রসিজিওর, এবং এটা করতে আধা ঘন্টাই লাগে। আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই, সাহস নিয়ে আসেন, হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা করা উচিত। আপনার হয়তো রক্তনালীতে ব্লক থাকতে পারে, এটা অ্যাঞ্জিওগ্রাম করলে ডিটেক্ট করে যদি দেখা যায় যে রক্তনালীতে ব্লক সিগনিফিক্যান্টলি, অর্থাৎ একটা রক্তনালী যদি 70% বন্ধ থাকে, তাহলে অবশ্যই আপনার এই রক্তনালীটা খুলে দিতে হবে, তা নাহলে আবার হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে এবং হার্ট দুর্বল হয়ে যাবে। তখন আপনি হাঁটতে চলতে পারবেন না, তখন আপনার কিন্তু লাইফটাই কম্প্রোমাইজড হয়ে যাবে, আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন না। অর্থাৎ ভয় না পেয়ে আপনি সাহস নিয়ে আসেন, প্রয়োজন হলে ইব্রাহিম কার্ডিয়াক আসেন, আপনাকে আমি সহযোগিতা করব। হ্যাঁ, এবং এটা ভেরি সিম্পল প্রসিজিওর, কোনো অজ্ঞান করার কিছু নেই। স্যালাইন যেমন দেয় এইভাবেই, কোনো ভয়ের কারণ নেই, চলে আসেন। স্যারকে অনেক ধন্যবাদ। স্যার এত সুন্দর করে বুঝিয়ে বললেন। স্যার এই যে এনজিওগ্রাম নিয়ে একটা ভীতি, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে স্যার জানতে চাইবো যে এই যে স্যার হার্টের রোগ, কি ধরনের লক্ষণ উপসর্গ নিয়ে আসলে রোগীরা আপনাদের কাছে আসে? সাধারণত যে হার্ট ডিজিজ, যখন হার্ট অ্যাটাকের আগে একরকম সিমটম হয়, আর হার্ট অ্যাটাক হয়ে গেলে একরকম সিমটম হয়। তা হার্ট অ্যাটাকের আগে বুঝবেন কী করে? যখন কাজ করলে বুকে চাপ বা ব্যথা অনুভূত হয়। কাজ মানে ধরেন কেউ যদি দ্রুত হেঁটে যায়, বা দ্রুত বাস ধরার জন্য, ট্রেন ধরার জন্য কোনো স্টেশনে যায়, অথবা দ্রুত যদি সিঁড়ি বেয়ে উপরে ওঠে, তখন যদি বুকের ভিতরে চাপ বা ব্যথা, অথবা যদি মনে হয় বুকের ভিতরে একটা ভারী কিছু আছে, এরকম যদি ফিলিং হয়, এবং গলার গোড়া পর্যন্ত যেতে পারে, হাতের বাম হাত পর্যন্ত আসতে পারে, ডান হাত পর্যন্ত যেতে পারে, এবং রেস্ট নিলে কমে যায়, এইটা হচ্ছে যে প্রথম উপসর্গ আছে যে রেস্ট নিলে কমে যাবে। হ্যাঁ, পরিশ্রম করলে বেড়ে যাবে, রেস্ট নিলে কমবে। এটা হচ্ছে যে ফার্স্ট হার্ট অ্যাটাকের, এটা বা হার্ট অ্যাটাকের পূর্ব যে সিমটমগুলো, এটাকে বলে ক্রনিক করোনারি সিনড্রোম। অর্থাৎ এই অবস্থায় কিন্তু চিকিৎসা দরকার, এবং এই অবস্থায় চিকিৎসা ইনভেস্টিগেশন করে, ডায়াগনোসিস কনফার্ম করে সেই অনুসারে চিকিৎসা নেওয়া। হ্যাঁ, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই সিমটম এগুলো ছাড়াতেও কিছু সিমটম থাকে, যেমন শ্বাসকষ্ট হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, ক্লান্ত লাগতে পারে। এটা হচ্ছে যে প্রাথমিক সিমটম। এরপরে যখন হার্ট অ্যাটাক হবে, তখন এটা কিন্তু খুবই সিভিয়ার ধরনের ব্যথা হবে বুকের ভিতরে, বা ডিসকমফোর্ট হবে, বা শ্বাসকষ্ট হবে, এবং তখন প্রচুর ঘাম হতে পারে। আলাদা ধরনের, আগে যে ধরনের মানে ব্যথা হয়েছে বা চাপ হয়েছে, এটা একটু ভিন্ন ধরনের হবে। তখন এটা অবশ্যই তখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, এবং নিকটস্থ হাসপাতালে অবশ্যই যাওয়া উচিত। এবং হার্টের চিকিৎসা যত দ্রুততম সময়ের ভিতরে করা যাবে তত মঙ্গল। অর্থাৎ যদি 2 ঘন্টার ভিতরে একটা রোগী যদি হাসপাতালে পৌঁছাইতে পারে, এবং সেখানে যদি এই হৃদরোগের চিকিৎসার ব্যবস্থা থাকে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে ইমিডিয়েটলি ব্যবস্থা করা সম্ভব। এবং সেক্ষেত্রে যেমন আমাদের হসপিটাল বা বড় বড় হসপিটাল বা বিদেশে যদি 2 ঘন্টার ভিতরে পৌঁছায়, সাথে সাথে অ্যাঞ্জিওগ্রাম করে যে জায়গাটায় ব্লক পায়, সেই জায়গাটায় ব্লকটাকে খুলে দেয়, দেন অ্যান্ড দেয়ার, তখন হার্টটাকে বাঁচানো সম্ভব হয়। অর্থাৎ হার্টের যে ড্যামেজ হয়ে যায়, হার্ট অ্যাটাক মানে হার্ট ক্ষতিগ্রস্ত হবে, রক্ত চলাচল বন্ধ হয়ে হার্ট মাসলটা ড্যামেজ হয়ে যাবে। যখন হার্ট মাসল ড্যামেজ হবে, তখন হার্টের পাম্পিংটা কমে যাবে। এটা একটা পানির মোটরের মতন, যেমন মোটর জ্বলে যায় ইলেকট্রিসিটির কারণে,
ঠিক ওই রকম হার্টে যদি রক্তনালীতে যদি ব্লক হয় তাহলে হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাক হলে হার্টের পাম্পিং কমে যায়। নর্মালি ধরেন একটা হার্ট 50 থেকে 70% পাম্প করে এইভাবে, একটা শক্তিশালী পাম্প। যখনই হার্ট অ্যাটাক হয়ে মাসল যখন উইক হয়ে যাবে তখন হার্টের পাম্পিং কমে যাবে। তখন দেখা যাচ্ছে যে একটা লোক অল্পতে ক্লান্ত হয়ে যাচ্ছে, অল্প হাঁটলেই শ্বাসকষ্ট হচ্ছে, অল্প হাঁটলেই ব্যথা হচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, মানে তার লাইফটা তখন কম্প্রোমাইজড হয়ে যায়। এই জন্যেই হার্ট তো মানুষের একটাই, অথবা এর যত্ন, এটার কেয়ারিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। খুব সুন্দর করে স্যার বুঝিয়ে বলেছেন। আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে, ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক শুনতে পাচ্ছেন? জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি আমি কক্সবাজার থেকে বলতেছি। যে আমার নাম মোহাম্মদ রাসেল। জি বলুন। জি হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার আমি প্রশ্নটি কক্সবাজার বলুন। থেকে বলতেছি, মোহাম্মদ রাসেল আমার নাম। জি জি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। জি আমার 21শে আগস্ট আমার হার্টবিট বাড়ি গেছিল নি আপু। জি তখন আমার বেতানাশক 3 বার ইঞ্জেকশন দিছিল। ইঞ্জেকশন দেওয়ার পর আমি অজ্ঞান হয়ে গেছি। জি সেই থেকে আমাকে ডাক্তারে পরীক্ষা দিছিল, আমি ইসিজি করাইছি, ইকো করাইছি। এরপরে আমার বুকে ব্যথা, আচ্ছা হাঁটতে পারতেছি না, সমস্যা। একটা জি। ওষুধ খাচ্ছি, এটা হচ্ছে ব্যারাকেল 40 খাচ্ছি আমি। আচ্ছা, এখন স্যারের কাছে সমাধান জানতে চাইছেন? বুকে ব্যথা, হাঁটতে পারতেছি না। আচ্ছা তারপরে বুকে ব্যথা, হাঁটতে আচ্ছা পারতেছি না, শ্বাসকষ্ট, সর্দি লাগে। আচ্ছা শুনুন, ওনার সিমটমগুলো খুবই স্পেসিফিক। আমার মনে হয় যে ওনাকে ইমিডিয়েটলি একটা ভালো সেন্টারে আসার কথা। ওনার যেহেতু কক্সবাজারে থাকে, উনি চিটাগং মেডিকেল কলেজে যেতে পারে, যেখানে অ্যাঞ্জিওগ্রাম, ওনার অ্যাঞ্জিওগ্রাম লাগবে একটা। অ্যাঞ্জিওগ্রাম করে ডায়াগনোসিস করে কনফার্ম করতে হবে, ইকো করতে হবে, অ্যাঞ্জিওগ্রাম করতে হবে করে, এবং যদি ব্লক থাকে তো ব্লকের চিকিৎসা করতে হবে। আর যদি উনি ঢাকায় আসতে পারে তাহলে ওয়েল অ্যান্ড গুড। উনি হাসপাতালে, ঢাকাতে অনেকগুলো হসপিটাল আছে, সে যদি সরকারি হাসপাতালে যেতে পারে, বেসরকারি হাসপাতালে যেতে পারে, বেসরকারি চিন্তা করতে পারে, ইব্রাহিম কার্ডিয়াক আসতে পারে, যেহেতু ওনার সাথে আমার যোগাযোগ হচ্ছে। তো ওনার যে সিমটমগুলো হার্ট অ্যাটাকেরই, এটা ওনার প্রবলেম আছে, ওনার মনে হচ্ছে ব্লক আছে। তো এখন ওনাকে দেরি করা উচিত না। উনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে, ওখানে স্থানীয় কার্ডিওলজিস্ট আছে কক্সবাজারে, তাদের সাথে পরামর্শ করে, সময় নষ্ট না করে উনি প্রপার চিকিৎসা নেওয়াটা ওনার জন্যে উত্তম। অনেক ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। সুধী দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড। সুস্থ থাকুন। আমরা কথা বলছি হৃদয় দিয়ে, হৃদয়ে যত্ন নিন। আরও অনেক কথা বলবো, এর মাঝে ছোট্ট একটি বিরতিতে যাব। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড। সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমাদের সঙ্গে একজন দর্শক অলরেডি অপেক্ষা করছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম, আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ঝর্ণা বলছি। জি আমি বলুন। তো বলতে চাচ্ছি যে আমার এনজিওগ্রাম করা হচ্ছিল। জি তো এনজিওগ্রামের পরে আমাকে ওষুধ দিয়েছে নাইট্রোগ্লিসারিন 2.6, নিকোরানডিল 10 মিলিগ্রাম, আর আপনার ট্রাইমেড ডিজিট আচ্ছা 35। হ্যাঁ, জি আর আরেকটা ওষুধ আছে রেনোলা, জি ওইটা 500 মিলিগ্রাম। জি আপনার আর অ্যাঞ্জিওগ্রামের আমার রিপোর্ট কি? রিপোর্টটা অ্যাঞ্জিওগ্রামে কি রিপোর্ট বলেছিল? কি রিপোর্ট আসছে? এনজিওগ্রামে দুইটা ব্লক দিয়েছে, একটা বললো যে 70%, আর একটা হলো বাইপাস। তো মানে 70% যদি ব্লক থাকে তাহলে তো ব্লক খুলতে হবে। সিএমএটি পেয়েছে। 70% যদি ব্লক ব্রিগেডিয়ার থাকে, আলেয়া করেছিলেন, সরি ব্রিগেডিয়ার আলেয়া আছে। জি ভাই, বুঝা হ্যাঁ। যাচ্ছে না। কোন রিং লাগিয়েছে? রিং লাগাইছে? জি, স্ট্যান্ডিং? রিং লাগায় নাই, বলছে যে আপনি ওষুধগুলো কন্টিনিউ করেন, যদি বুকে বেশি ব্যথা লাগে তাহলে আপনি চলে আসবেন। ঠিক আছে, উনি চিকিৎসা, শোনেন, চিকিৎসা ঠিকই দিছে, চিকিৎসা কন্টিনিউ করেন, ওষুধগুলো খেতে থাকেন এবং ওই ব্রিগেডিয়ার আলের সাথে আমার যোগাযোগ রাখেন। সমস্যাটা হয় মাঝে মাঝে, যেমন আমি আবার সুইমিং করি। ঠিক আছে, আপনি ডাক্তারের সাথে যোগাযোগ রাখেন, আপনার লাইন মতনই আছেন চিকিৎসায়। এবং আমি যদি যখন সুইমিং করি মাঝে মাঝে আমার বুকটা চেপে আসে। তার মানে আপনার ওই অ্যাঞ্জিওপ্লাস্টি লাগবে, ওই রিং লাগাতে আর হবে। গলার উপর দিয়ে চোয়ালে আসে ব্যথাটা। ঠিক আছে, আপনি ওই
ইমিডিয়েটলি ওনার সাথে যোগাযোগ করেন, ওই আপনার স্ট্যান্ডিং করতে হবে, অর্থাৎ রিং লাগাতে হবে। হ্যাঁ রিং লাগাতে হবে? হ্যাঁ, আপনার সিমটম দেখে বোঝা যাচ্ছে 70% ব্লক আছে, মানে রিং লাগাতে হবে। ও আপনি আচ্ছা, ওনার ঠিক সাথে আছে, যোগাযোগ করেন আর ওষুধ জি, খেতে থাকেন। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আমরা কিন্তু অলরেডি কথা বলেছি যে কি কি ধরনের লক্ষণ নিয়ে আসে, এবং রোগীরা কিন্তু অলরেডি প্রশ্ন করা শুরু করেছেন যে এনজিওগ্রাম করতে দেয়া হয়েছে, তারা খুব ভয় পাচ্ছেন। কি ধরনের ইনভেস্টিগেশন আপনারা দিয়ে থাকেন, আর এই এনজিওগ্রাম কি আসলেই ভীতির কোনো কারণ রয়েছে কিনা? শোনেন, এটা ভয়ের কোনো কারণ না। আমরা যদি মানে ইনভেস্টিগেশন যদি সহজভাবে যদি বলি, একটা লোকের যদি একটা মধ্যবয়সী বয়স, এমনকি একটা আজকাল ইয়ংদেরও এগুলো ইনভেস্টিগেশন করার দরকার, রুটিনলি ইনভেস্টিগেশন করার দরকার। এবং বিশেষ করে যারা ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের শরীরের ওজন বেশি, যারা সেডেন্টিক লাইফ লিড করে, বসা কাজ করে, স্ট্রেসফুল লাইফ লিড করে, ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, হার্ট ডিজিজ, তাদের জন্য অবশ্যই রুটিন চেক আপের ভিতর নিতে হবে। যেমন সে ইনিশিয়ালি একটা লোকের ইসিজি করবে, ইকো করবে, প্রয়োজনে ইটিটি করবে, তারপরে ব্লাডের কিছু টেস্ট আছে, যেমন ব্লাড সুগারটা দেখবে, তার রক্তের হেমোগ্লোবিন কত, এবং কোলেস্ট্রল লেভেলটা কেমন, থাইরয়েড ফাংশনটা কেমন, এইগুলো বেসিক টেস্টগুলো সে করবে। এগুলো যদি নর্মাল থাকে তাহলে প্রত্যেক বছর সে একবার রুটিন পরীক্ষার ভিতরে আসবে। আর যদি স্পেসিফিক একটা লোকের যদি বুকে ব্যথা হয়, বা বিশেষ করে হাঁটাচলা করার সময় যদি ব্যথা হয়, রেস্ট নিলে কমে যায়, তাহলে অবশ্যই তাকে একটা কার্ডিওলজিস্ট বা একটা মেডিসিন স্পেশালিস্টের সাথে কথা বলে এই ইসিজি, ইকো এবং প্রয়োজনে ইটিটি, আর ব্লাড সুগার, ব্লাডের কোলেস্ট্রল লেভেল, থাইরয়েড ফাংশন, হেমোগ্লোবিন, এই কয়েকটা পরীক্ষা অবশ্যই তাকে করতে হবে। করার পরে যদি দেখা যায় যে ইসিজি, ইকো নর্মাল কিন্তু ইটিটি পজিটিভ, সেক্ষেত্রে তাহলে ফার্দার ইনভেস্টিগেশনে যেতে হবে। যদি মাইল্ডলি পজিটিভ হয় ইটিটি, তাহলে সেক্ষেত্রে করোনারি সিটি অ্যাঞ্জিওগ্রাম করতে পারে। আর যদি মডারেট টু সিভিয়ার পজিটিভ হয়, তাহলে তাকে অবশ্যই করোনারি অ্যাঞ্জিওগ্রাম করতে হবে। এবং এই যে অ্যাঞ্জিওগ্রামের ভীতির কথা বললেন, স্যার, এই আসলে বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আরো একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। ও, আমি সিলেট থেকে হই, আর আনসার মিয়া। জি, বলুন। জি আনসার মিয়া, জি। আমি 10 রিং রাখছিলাম, বুঝছেন নি? জি 10 না 5 না 10 জি রিং লাগাইছি। এখন তো ঠিকই আছে রিং সবগুলো, এখন বুকটা একটু ফুলে গেছে, আর হাঁটা পারি না একদম। আচ্ছা। এই পা ব্লক হয়ে গেছে, ওই জন্য একটু করে রাখলে বাথরুমও যাওয়া যায় না, বুঝছেন নি? বুঝতে পেরেছি। ওই গড়ে বাথরুম করি। স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, প্রশ্ন উনি রয়েছে কোন ইয়ারে, আপনি কয় 2010 বছর সালে। আগে লাগিয়েছেন? 2010 সালে, 14 বছর হয়েছে। আচ্ছা শোনেন, আপনার যা সিমটম দেখছি 2014 সালে লাগানো, মানে স্যার 10 সালে। 2010 সালে লাগানো, মানে ওনাকে আবার অ্যাঞ্জিওগ্রাম করতে হবে, আবার চেক, কারণ আবার ব্লক হওয়ার সম্ভাবনা আছে। ওই যে যেখানে রিং লাগিয়েছিল, ওই রিংয়ের ভিতরেও আবার চর্বি জমে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, অথবা নতুন কোনো জায়গায় বন্ধ হয়েছে, কারণ ওনার উপসর্গটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং ওনাকে আবার সেকেন্ড টাইম অ্যাঞ্জিওগ্রাম করতে হবে, এবং যে সেন্টারে করেছিল সেখানে যেতে পারে, অথবা এখন তো বাংলাদেশে অনেক সেন্টারে হয়। একজন কার্ডিওলজিস্টকে দেখিয়ে অবশ্যই তার ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে, এনজিওগ্রামই করতে হবে আবার তাকে অবশ্যই আবার এনজিওগ্রাম করতে হবে। স্যার, অনেকেই হয়তো ভাবেন যে একবার এনজিওগ্রাম করেছেন, তারপরে তিনি স্ট্যান্ডিং করেছেন, তারপর নাও লাগতে পারে। এই বিষয়টি স্যার আসলে গুরুত্বপূর্ণ। অনেকবার এনজিওগ্রাম করা যায়। হ্যাঁ, এখন একাধিকবার এনজিওগ্রাম মানুষ করছে। ধরুন প্রথম এনজিওগ্রাম করলো, করে স্টেন্টিং করলো, দেখা যাচ্ছে 2-4-5 বছর পরে যদি নিয়মকানুন ফলো না করে, ওষুধপত্র যদি ঠিক মতো না খায়, হাঁটাচলা না করে, তাহলে কিন্তু আবার বন্ধ হয়ে যেতে পারে। কারণ এটা একটা প্রোগ্রেসিভ জিনিস। তো ধরেন আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল নাই, খাওয়া দাওয়ার কোনো নিয়ম নাই, ওষুধপত্র মিস করছেন, একটু ভালো বোধ করলে ওষুধ বন্ধ করে দিল, তাদের আবার বন্ধ হয়ে যেতে পারে। এটা নদীতে চর পড়ার মতন। ধরেন এটা কন্টিনিউয়াস, মানে নদী ড্রেজিং করে না, তো নদীতে চর পড়া, যদি এরকম যদি সে যদি নিয়মকানুন ফলো না করে, হাঁটাচলা না করে, তাহলে ওইটা আবার রাস্তা বন্ধ হয়ে যাবে। হাঁটাচলা করলে সুবিধাটা কি, রক্তের ফ্লো থাকে, বন্ধ হওয়ার প্রবণতাটা কম থাকে, আর নতুন নতুন রাস্তা তৈরি হয়, যেখানে মূল নালীর সাথে সাইড চ্যানেলগুলো খুলে যায়। এই হাঁটার বেনিফিট হচ্ছে এগুলো, কোল্যাটারালস বলে আমাদের ভাষায়। তো যারা নিয়মিত এক্সারসাইজ করে, তাদের মূল রক্তনালী যদি বন্ধও হয়, সাইড চ্যানেলগুলো
ওপেন হয়ে যায়। ওপেন হয়ে যায়, তখন এটা দিয়েই কিন্তু মানুষ ভালো থাকতে পারে। এবং আগের দিনে এইভাবেই ভালো ছিল, মানুষ ভালো থাকতো। অনেক পরিশ্রম করতেন। স্যার, এই অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরও একটি ছোট্ট বিরতিতে যাব। সুধী দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড। সুস্থ থাকুন। আমরা কথা বলছি হৃদয় দিয়ে, হৃদয়ের যত্ন নিন। আরও অনেক কথা বলবো এরই মাঝে। আরও একটি ছোট্ট বিরতিতে যাব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড। সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম এনজিওগ্রামটা কতটা গুরুত্বপূর্ণ এবং কেন ভীতিকর। শুনেন, অ্যানজিওগ্রাম একটা ইনভেস্টিগেশন বেসিক্যালি। এখন কখন করবেন, কাকে করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ যাকে তাকে তো এই ইনভেস্টিগেশন করা যাবে না, এটা ইনভেসিভ ইনভেস্টিগেশন একটা। কারণ যাদের সিমটম থাকে, যেটা হচ্ছে যে একটা, ধরেন আমি আগেই বলেছি যে অ্যাডাল্ট লোকের যদি তার যদি রুটিন ইনভেস্টিগেশন বলতেই ধরেন একটা ইসিজি করলো, একটা ইকোকার্ডিওগ্রাম করলো, ইকোকার্ডিওগ্রাম পরে একটা ইটিটি করলো, যদি ইটিটি তার পজিটিভ থাকে তাহলে ওই কেসগুলোকে অ্যানজিওগ্রামে যাইতে পারে। একটা লোকের বুকে ব্যথা হলো, হার্ট অ্যাটাক হয়েছে, তাকে অ্যানজিওগ্রাম করতে হবে। তাহলে অ্যানজিওগ্রামটা হচ্ছে স্পেসিফিক, মানে ডায়াগনস্টিক পারপাজে অ্যানজিওগ্রামটা করা হয়। এবং একই সাথে যেমন রোগ নির্ণয় করা যায়, আবার রোগের চিকিৎসা করা যায় সাথে। অ্যানজিওগ্রাম করে যদি ব্লক পাওয়া যায় তাহলে একই সময় একই সেটিংয়ে আপনার ওই ব্লকটাকে খুলে দেওয়া যায়, যেটাকে বলে অ্যানজিওপ্লাস্টি বলে, বা সহজ বাংলা কথায় বলে রিং লাগানো, অনেকে বলে সহজ কথায়। সেজন্য অ্যানজিওগ্রাম স্পেসিফিক টেস্ট। এবং যাদের অ্যানজাইনা হয়, অর্থাৎ হার্টের ব্লক থাকলে যে ধরনের সিমটম হয়, বুকে ভারী লাগে, বুকে ব্যথা করে, চাপ চাপ লাগে, মনে হয় পাথর চাপা দিয়ে আসে, বিশেষ করে হাঁটা চলা করলে, বা এমনকি পেট ভরে খাইলে, উত্তেজিত হলে, দৌড়াই কোথাও যেতে গেলে, বা সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে যদি কারোর এরকম বুকের ভিতরে চাপ চাপ ভাব লাগে, তখন তাকে ইনভেস্টিগেশনগুলো স্বাভাবিক ইনভেস্টিগেশন করার পরে, যদি স্বাভাবিক ইনভেস্টিগেশন বলতে ইসিজি, ইকো, ইটিটিতে যদি কোনো পজিটিভ ফাইন্ডিং থাকে তাহলে তাদেরকে অ্যানজিওগ্রামে নিয়ে যেতে হবে। হ্যাঁ, অ্যানজিওগ্রামের পরে যদি ধরেন প্রায় যাদের অ্যানজিওগ্রাম হয় তাদের অল্প সাধ্যে যদি রোগ থাকে তো কিছুই করা থাকবে, ওষুধ খেলে চলবে। অর্থাৎ একটা রক্তনালীর যদি 70%-এর নিচে যদি ব্লক থাকে তাহলে তাকে ওষুধ দিয়ে জীবনযাত্রা ফলো করলেই চলবে। 70%-এর উপরে যদি ব্লক থাকে, অর্থাৎ রক্তনালীটা খোলা আছে মাত্র 30% কম বা 30%, তখন এই রাস্তাটাকে তৈরি করতে হবে, নতুন করে অ্যানজিওপ্লাস্টি করে ওখানে রিং লাগায়, আগে প্রথম বেলুন দিয়ে ডাইলেট করে, এটা সব ক্যাথেটারের মাধ্যমে, কোনো কাটা ছেঁড়া না, কোনো অপারেশন করা, কোনো বুক চেরা না, এটা সব রক্তনালী দিয়েই এগুলো যাবে, কোনো অজ্ঞান করা কেউ বুঝবে না, শুধু ওই যে ইঞ্জেকশনটা দেওয়ার সময় একটু ব্যথা পাবে, আর কিছুই বোঝা যাবে না। অর্থাৎ এই লোকগুলোকে অ্যানজিওগ্রামে যাবে। আর সিলেক্টিভলি কিছু কোচ যারা হার্ট অ্যাটাকের পরে, সেগুলো তো অনেক সময় প্রাইমারি পিসিআই বলে, যে ইমিডিয়েটলি হার্ট অ্যাটাকের পরে যেগুলো আসে, যে 2 ঘন্টার ভিতরে যদি একটা রুগী যদি বুকে ব্যথা নিয়ে আসে, তাহলে তার সাথে সাথে যদি ওই ফ্যাসিলিটি থাকে তাহলে ইমার্জেন্সির থেকেই রুগীটাকে ক্যাথল্যাবে চলে যায়, যে সাথে সাথে হার্টটা ড্যামেজ হওয়ার আগেই রক্তনালীটাকে খুলে দেওয়া হয়, রিভাস্কুলারাইজেশন করা হয়, অর্থাৎ অ্যানজিওপ্লাস্টি করে দিয়ে ওটাকে, তখন হার্টটাকে সেভ করা সম্ভব। কারণ হার্ট তো একটা মোটরের মতন, এটা যদি ড্যামেজ হয় তাহলে এর কর্মক্ষমতা কিন্তু ক্রমান্বয়ে কমে যাবে। তো এই ক্লাসটা আছে যে আপনার অ্যানজিওগ্রাম বা অ্যানজিওপ্লাস্টি। তো এটা কোনো ভীতিকর কোনো ব্যাপার না। এটা যদি কেউ পড়াশুনো করে, আজকাল তো ইউটিউবে বা ইন্টারনেটে এটা জেনে নিতে পারে যে এটা সহজ টেস্ট, কোনো অজ্ঞান করার কিছু নেই। এখন আজকাল আগে এক সময় পা দিয়ে হতো, এখন হাত দিয়ে হয়। এবং 2 ঘন্টা পরে একটা লোক হাঁটাচলা করে, যে মানে 3-4 ঘন্টা পরে বাড়িও চলে যায়। যারা নর্মাল যাদের থাকে বা সামান্য প্রবলেম আছে তাদেরকে আমরা দিনে দিনে ছেড়ে দিই, কোনো হাসপাতালে ভর্তি থাকার দীর্ঘক্ষণ থাকার দরকার নেই। কয়েক ঘন্টা ভর্তি করে পরীক্ষা করে আবার নর্মাল থাকলে বাড়ি চলে যাচ্ছে। অতএব এটার ভয়ের কোনো কারণ নেই। তবে হ্যাঁ, এটা একটা স্কিলনেসের ব্যাপার আছে, যারা এই কাজে পারদর্শী এরকম একটা সেন্টারে করা উচিত। সেখানে যদি কোনো কমপ্লিকেশন হয় যাতে সেই কমপ্লিকেশনকে ইমিডিয়েটলি হ্যান্ডেল করা যায়, তো এরকম একটা জায়গায় ভালো সেন্টারে করাই উচিত এগুলো। খুব সুন্দর বলেছেন। এই পর জানতে চাইবো যে আধুনিক চিকিৎসা, মানে কার্ডিয়াক যে আধুনিক চিকিৎসা, এই ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু ডেভেলপড? শুনে, সত্যিকার অর্থে বাংলাদেশে কার্ডিয়াক চিকিৎসা অভূতপূর্ব ডেভেলপ করছে। কারণ এখন বাংলাদেশে কমপ্লেক্স অ্যানজিওপ্লাস্টি
ওপেন হার্ট সার্জারি, মিনিমাল ইনভেসিভ সার্জারি, বোথ অ্যাডাল্ট অ্যান্ড পেডিয়াট্রিক্স, মানে বাচ্চাদের এবং বড়দের উভয় প্রকারই হৃদরোগের চিকিৎসা হচ্ছে। এবং ঢাকাতে তো হচ্ছেই, এখন পেরিফেরিতে সিলেটে হয়, চিটাগাঙে হচ্ছে, রাজশাহীতে হচ্ছে, কুমিল্লাতে হচ্ছে, এমনকি দিনাজপুরে হচ্ছে, মানে এখন পেরিফেরিতে খুলনাতে হচ্ছে। তো বাংলাদেশে হৃদরোগের চিকিৎসার একটা অভূতপূর্ব সাফল্য। আগে যেখানে মানুষ 100% লোক বিদেশে চলে যেত, এখন অন্তত 80% লোক দেশে চিকিৎসা নিচ্ছে, এমনকি তারও বেশি। যার ফ্যাসিলিটি আছে, যার সুযোগ সুবিধা আছে, বা অনেকের অন্য ফ্যাসিলিটি আছে, এক কাজে যে আর এক চিকিৎসা করে আসছে, তাদের কথা ভিন্ন। কিন্তু স্বাভাবিক লোকজন, মানে 80% লোকজন বাংলাদেশে চিকিৎসা নিচ্ছে। এবং সত্যিকার অর্থে হৃদরোগ চিকিৎসা বাংলাদেশে একটা অভূতপূর্ব সাফল্য করছে। এটা বাংলাদেশের লোকেরকে বলবো যে এই চিকিৎসার জন্য অনেক বাইরে যাওয়ার দরকার নেই। একমাত্র যদি হার্ট ট্রান্সপ্লান্টের ব্যাপার থাকে, আর দু একটা প্রযুক্তির ব্যাপার আছে, যেমন একটা ওই যে অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট বলে, টাভি, এটা অনেক সময় ওপেন হার্ট সার্জারি না করে অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট, এটা ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট বা ইমপ্লান্টেশন। তো এই কতগুলো দু একটা চিকিৎসা বাদে বাংলাদেশে কার্ডিয়াক চিকিৎসার এখন সম্পূর্ণ রকম করা যাচ্ছে। এবং কমপ্লেক্স কনজেনিটাল ডিজিজগুলোও বাংলাদেশে হচ্ছে। যেমন ইব্রাহিম কার্ডিয়াকে মিনিমাল ইনভেসিভ অন্তত 5,000 কেস হয়ে গেছে। এবং কমপ্লেক্স অ্যাঞ্জিওপ্লাস্টি, যেগুলো আগে ওপেন হার্ট সার্জারি হতো, ওপেন হার্ট সার্জারি কমেই গেছে এখন আগে যেখানে 100% লোকের ওপেন হার্ট সার্জারি হতো, এখন দেখা যাচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি এত অ্যাডভান্স ডেভেলপ করছে যে সেখানে এখন 5 to 10% ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি হচ্ছে। তো এটা একটা বিরাট সাফল্য বাংলাদেশের জন্য। খুব সুন্দর বলেছেন স্যার। আমরা সবসময় চাই প্রিভেনশন। তো এই যে কার্ডিয়া কিংবা হৃদরোগ, এটা কি প্রিভেন্ট করা পসিবল? অবশ্যই। হৃদরোগে যে করোনা আর্টারিজনিত হৃদরোগ 70%ই প্রিভেন্টেবল। একটা মানুষ যদি জীবন থেকে শুরু থেকে যদি তার লাইফস্টাইল যদি সে যদি সুন্দরভাবে তার ছোটোবেলার থেকে যদি খাওয়া দাওয়ার অভ্যাসটা ঠিক থাকে, হাঁটাচলা করে, তাহলে দেখবেন যে এটার মানে আপনি এই ডিজিজগুলো প্রিভেন্ট করা যাবে 70%। আর আমরা মানুষকে কতগুলো উপদেশ দেবো যে সে তার ওজনটাকে ঠিক মতন সীমিত রাখুক এবং নিয়মিত হাঁটাচলা করে, কম করে হলেও আধা ঘন্টা করে হাঁটবে। যেভাবে যে এক্সারসাইজ যেভাবে করুক না কেন, সাইকেল চালাক বা সুইমিং করুক বা দৌড়াক, যার যেটা সুবিধা সে নিয়মিত হাঁটাচলা করবে। আর যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে হবে। আর ধূমপান এবং তামাক জাতীয় জিনিস 100% বর্জন করতে হবে। অনেকে দেখা যাচ্ছে যে সিগারেট বাদ দিয়ে পানের তামাক জর্দা শুরু করছে, একই রকম এফেক্ট। এবং এই 100% আপনার তামাক জাতীয় জিনিস বর্জন করতে হবে। আর কোলেস্ট্রল জাতীয় জিনিস, যেগুলো ফ্যাট জাতীয় জিনিস, কার্বোহাইড্রেট জাতীয় জিনিস, এগুলো কম খেতে হবে। অর্থাৎ আঁশ জাতীয় জিনিস বেশি খেতে হবে, শাকসবজি, মাছ, মুরগি, এগুলোর ভিতরে থাকতে হবে বেশি। যেগুলো স্যাচুরেটেড ফ্যাটি জিনিস, যেগুলো ধরেন রেড মিট, এগুলো অ্যাভয়েড করতে হবে। আর আরেকটা হচ্ছে যে দুশ্চিন্তা, স্ট্রেসও একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এখন বর্তমানে সোসাইটিতে। সেটা কাজের সময় কাজে হোক বা ফ্যামিলিতে হোক, মানে স্ট্রেস অ্যাট হোম, স্ট্রেস অ্যাট ওয়ার্ক প্লেস, দুটোই ইম্পর্ট্যান্ট। মানুষ কিন্তু স্ট্রেসের এত বেশি মানুষের ভিতরে অ্যাম্বিশিয়াস হয়ে গেছে, যার জন্য স্ট্রেস অনেক বেশি, এটাও একটা ফ্যাক্টর। এবং এই যে আমরা আরেকটা হচ্ছে যে আমাদের যে অজ্ঞতা আছে, ডাক্তারদের সাথে পরামর্শ করি না। আমরা যদি নিয়মিত একটা চেক আপের ভিতরে থাকি, ইয়ারলি একটা চেক আপ যদি হেলথ চেক আপ করি, তাহলে দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে অল্প সাথে যদি রোগ ধরা পড়ে, তাহলে ইমিডিয়েটলি চিকিৎসা করা সম্ভব। এবং সামান্য ওষুধেই এটা ভালো হয়ে যাবে বা নিয়মকানুন ফলো করলে ভালো হয়ে যাবে। তো এটা অনেক সময় আমাদের এই অজ্ঞতার কারণে বা আমাদের অলসতার কারণে, আর আমাদের সিস্টেমটাও এরকম ডেভেলপ করেন। বিদেশে যেমন হেলথ চেক আপ আছে, তাদের ইন্স্যুরেন্সের কাভারেজের জন্যে তারা নিয়মিত চেক আপ করে। আমাদের দেশেও যদি এরকম হেলথ ইন্স্যুরেন্স চালু হয়, তাহলেও কিন্তু এই প্রিভেন্টিভ সাইডগুলো আরও বেশি জোর দেওয়া যাবে। এবং এই যে চিকিৎসাটা, হার্টের চিকিৎসা, আপনি ওপেন হার্ট সার্জারি বলেন আর অ্যাঞ্জিওপ্লাস্টি বলেন, রিং লাগানো, উভয়ই কিন্তু অত্যন্ত ব্যয়সাধ্য চিকিৎসা। তো আমরা কিন্তু এই ব্যয়সাধ্য চিকিৎসাটা শুধু নিয়মকানুন ফলো করে আমরা 70% মতন আমরা অ্যাভয়েড করতে পারি। কারণ পৃথিবীতে এই ঘাতক ব্যাধিতে 1,70,00,000 লোক কিন্তু প্রত্যেক বছরে মারা যাচ্ছে। 1,70,00,000 17 মিলিয়ন পিপুল এই ব্যাধিটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে এই জন্যে। মানে এটার মানুষের
অকাল মৃত্যু হচ্ছে এবং এটা সাইলেন্টলি ঘটে যাচ্ছে ঘটনা। একটা সুস্থ মানুষ গেছে, হঠাৎ করে পড়ে গেল, হঠাৎ করে হার্ট অ্যাটাক করলো, মারা গেল। তো এটা কিন্তু আমরা এটাকে প্রিভেন্ট করার জন্যই এত গুরুত্ব। এবং এই যে আজকের যে ওয়ার্ল্ড হার্ট ডে 29 সেপ্টেম্বর, সারা পৃথিবীব্যাপী এই দিবসটাকে পালন করা হচ্ছে মানুষের ভিতরে এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করার জন্যে, মানুষকে সচেতন করার জন্যে, মানুষকে জানানোর জন্যে যে যদি নিয়মকানুন ফলো করা যায় এটা অ্যাভয়েড করা সম্ভব, এই রোগটাকে আমরা ভালো থাকতে পারি। কারণ একটা সোসাইটিতে বা একটা পরিবারে যদি একজনের হার্ট অ্যাটাক হয়ে সে যদি মারাই যায়, তাহলে তার পরিবারটা রাস্তায় নেমে যাবে। বা সে হার্ট অ্যাটাক হয়ে সে যদি তার কর্মক্ষমতা হারিয়ে যায়, সে সংসারের জন্য প্রোডাক্টিভ না, সমাজের জন্য প্রোডাক্টিভ না, রাষ্ট্রের জন্য সে প্রোডাক্টিভ, বোঝা হয়ে যায় তখন বোঝা। অতএব এই আমাদের আজকের দিনের মেসেজ থাকবে এই বিশ্ব হার্ট দিবসে যে আমরা আসুন সবাই মিলে সুস্থ থাকি, হার্টটাকে ভালো রাখার চেষ্টা করি, আমরা নিয়মিত হাঁটাচলা করি, ব্যায়াম করি, আমাদের খাদ্যাভ্যাসটাকে পরিবর্তন করি, সব কিছু জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, আমরা শাকসবজি, ফলমূল, যখন যেটা অ্যাভেলেবেল, সবসময় যে আপনি ভালো ভালো ফল খেতে পারেন, যেটা যখন যেটা অ্যাভেলেবেল সেটাতে আমরা করি। এবং আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখার অবশ্যই চেষ্টা করব। এবং এটাকে প্রিভেন্ট করা যাবে, 70% ডায়াবেটিসও প্রিভেন্টেবল যদি নিয়মকানুন ফলো করা যায়। ব্লাড প্রেশার থাকলে আপনি কন্ট্রোল করতে হবে, কোলেস্ট্রল যদি বেশি থাকে তখন এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ধূমপান তামাক জাতীয় 100% বর্জন করতে হবে, আর বাৎসরিক একটা চেক আপ করতে হবে, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। আর হাসি খুশি মনে, ভালো মনে, একটু মুক্ত মন নিয়ে, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, একটু খোলা মনে থাকতে হবে, তাহলে তাদের হার্ট ডিজিজ কম হয়। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং সচেতন হবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলাকে। ধন্যবাদ স্যার। শুধু দর্শক, আমরা যেটা আজকে জানতে পারলাম 1.7 মিলিয়ন, তার মানে 17 মিলিয়ন, তার মানে হচ্ছে 1.17 লক্ষ লোক প্রতি বছর এই কার্ডিয়াক ডিজিজে মারা যাচ্ছে। তাই হৃদয়ের যত্ন আমাদেরকে হৃদয় দিয়েই নিতে হবে, সচেতন হতে হবে সকলকেই। বিদায় নিচ্ছি বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন থেকে। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন।